তার এখন তো ক্ষমতা নাই আর এখন ওই বাকবাকুম করার। আমরা তো ওই মহিলা দেখেছি যে এই মহিলা কার্পেটের উপরে দিয়ে গিয়ে ড্রেন দেখতে গেছে। আজকে রেদওয়ানার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সব কিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা তার নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে। এই ধরনের মন্ত্রী হওয়া আল্লাহর কাছে বলি কোনোদিন যেন না বানায়, যে এই মন্ত্রী অন্যের হুকুমে মন্ত্রণা চালাতে হবে, এরকম মন্ত্রী না হওয়ার চেয়ে বাসায় বৈশা ওই নিজের ছেলে মেয়ের নাতির পালা অনেক ভালো। রেজওয়ানা হাসান আজকে একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে তিনি বলেছেন, কিন্তু সময় যেতে যেতেই সেদিন সন্ধ্যা থেকে খবর আসছিল, মানে তিনি বলছেন তার ভাষায়, যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হচ্ছে, ব্যাপক অনিয়মের খবর তাদের কাছে আসছিল, জামাতের কাছে আসছিল। প্রায় 53টি আসনে এমন অনিয়মের অভিযোগ জামায়াতে ইসলামী দাখিল করেছে, কিন্তু গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। তিনি বলছেন সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা রিজওয়ানা। এখন সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এক সাক্ষাৎকারে নারী অধিকার বিরোধী উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্য কি প্রমাণ হয় যে তারা জামায়াতকে ক্ষমতায় যেতে দেয়নি? জামায়াত কি নারী অধিকার বিরোধী, তারা কি উগ্রবাদী? এই ক্ষেত্রে সাংবাদিক বলেছেন যে নারী অধিকার বিরোধী উগ্রবাদীদের একটা অংশ এখন বিরোধী দলে। সাংবাদিকের মন্তব্য ধরে কি বলা যায় যে রেজওয়ানা হাসান জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন? আপনার কি মনে হয়? এটা ইঙ্গিতে কি আছে? এটা স্পষ্ট করে বলেছে। এই মহিলা তো কোনো ইঙ্গিত করে বলে নাই, স্পষ্ট করে সুনির্দিষ্ট বলেছে। এখন এটাকে আমরা তাকে বাঁচানোর জন্য আমরা এটাকে অন্যভাবে রূপান্তর করার চেষ্টা করছি। দেখেন, এই মহিলাটা আপাত মস্তক একটা করাপ্ট মহিলা। তার নখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত করাপশনের সঙ্গে সারাটা জীবন পরের টাকায়, পরের পয়সা, পরের দেয়া ওই বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং তার হাজবেন্ড তো আমরা জানেন সে কি করেছে, কার ব্যবসাপাতি করেছে। এবং এদের মতো লোকদেরকে বিপ্লবোত্তর সরকার, অন্তর্বর্তী সরকারে কিভাবে অংশগ্রহণ করা হয়েছিল, এই যে বিপ্লবোত্তর সরকার বা আজকে যে প্রতি বিপ্লবটা হয়ে গেল, আজকে যে বিপ্লবের চিন্তা চেতনা ধারণা সব পরিবর্তন হয়ে গেল, এটার পিছনে যে কয়েকজন দাঁড়ি তার মধ্যে অন্যতম রেদওয়ানা। এবং রেদওয়ানা যে বক্তব্যটা দিয়েছে, উনি দায়িত্বে ছিল এবং সে পরিষ্কার বলেছে যে তাই আসতে দেয় নাই। এখানে কোনো আসতে দেয় নাই বলতে জামাত শব্দটাও তিনি জামাত আসতে দেয় নাই। সে তার সে কে কাউকে আসতে দেওয়া বা না দেওয়ার, মানে একজন কেউ যদি আসতে না দেয়, একজন যদি আসতে না দেয়, তাহলে সে কি বিশ্বাসভঙ্গতা করে নাই? সে কি দায়িত্বের প্রতি অবজ্ঞা বা বিশ্বাসঘাতকতা করে নাই? আমি দল বলছি না, তার কথা ধরে যদি আমি বলি যে উনি উনার কারণে আমি আমার হাবিব ভাই নির্বাচন করেছিল, এখন আমি যদি বলি হাবিব সাহেবকে ওই রেদওয়ানা আসতে দেয় নাই, হয়তো হাবিব সাহেব তার চোখে বিভিন্ন হইতে পারে যেটা হাবিব সাহেব না, আদৌ হাবিব সাহেব না, কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে সে হয়তো হাবিব সাহেবকে টার্গেট করেছে। এবং আমি বলবো আজকে যে হাবিব সাহেব নির্বাচিত হতে পারলো না, এর জন্য এই রেদওয়ানা দায়ী। এই রেদওয়ানাই হাবিব সাহেবকে নির্বাচিত দেয় নাই। এরকম ভাবে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসদ সদস্যকে আসতে দেয় নাই, এটা তো সে স্বীকার করে নিয়েছে। কাজে এখানে তাহের সাহেব যে বিচার দাবি করেছে এটা অতি ন্যায্য এবং জনগণের দাবি। বাংলাদেশের মানুষ, আপামর জনগণ মনে করে। এখন প্রশ্ন হয়েছে জনগণের প্রতিনিধিত্ব আমরা সবাই করি না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের প্রায় 49% প্রতিনিধিত্ব করে কাস্টিং ভোটের। আচ্ছা, 49% ভোটের, তাই তো রিপোর্টে আসছে। কাস্টিং ভোট যেটা পড়ছে সেটা প্রতিনিধিত্ব করে। কাজে সেখানে আর না কমই দেন বা 30 দেন, 30% লোকের প্রতিনিধিত্ব করে। তারপর তাহের সাহেব যা বলছে তা বাংলাদেশের শতকরা 30% লোকের বক্তব্য। এই 30% মানুষ মনে করে রেদওয়ান একজন বিশ্বাসঘাতক, একজন প্রবঞ্চক, এবং এই নির্বাচনকে সে কলুষিত করার চেষ্টা করছে, যার জন্য জনগণ তার বিচার চায়। এটা ন্যায্য, অতি ন্যায্য। না, এখন এই রেজওয়ানা হাসান যখন এই সরকার গঠিত হয়, অন্তর্বর্তী সরকার, তখন সেই সময় সেনাপ্রধান যেই নামগুলো, যে রাজনীতিবিদদের নাম, যে রাজনৈতিক দলের নাম উচ্চারণ করেছিল, তার সবার আগে জামায়াতের নাম ছিল। এবং ধারণা করা হয় এবং অনেক মানুষ মনে করেন যে জামায়াতের তারা যাদেরকে লিস্ট দিয়েছিলেন, যাদের নাম,
তাদের মধ্যে যদি কোনো ঘোর আপত্তি না থাকে তাদেরকে তারাই সরকারের উপদেষ্টা হিসেবে বিবেচনায় তাদেরকেই নেওয়া হয়েছিল। তো সেই সময় এই যে রেজওয়ানা হাসানকে নিয়ে এখন যেভাবে বললেন, সেই সময় করাপ্টেড মহিলা অথবা তাকে আরও কি বিশেষণ দিলেন, সেই সময় কি এটা আপনাদের মাথায় ছিল না? দেখেন, তখন যদি মহিলা সম্বন্ধে মানা করা হতো তাহলে বলছেন নারী বিদ্বেষী করা হচ্ছে। জামাতকে কিছু নাম চাওয়া হয়েছে, কারোর এগেনস্টে বিরোধী তো বলা হয় নাই, কারো বিরুদ্ধে বলতে বলা হয়নি। বলেছে আপনার যদি কোনো প্রপোজিশন থাকে, আপনাদের যদি কোনো নাম দিতে চান তাহলে আপনারা দেন। এইভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নাম সংগ্রহ করেছে, কিন্তু ফাইনাল কম্বিনেশন বা নির্ধারণটা করেছে ওই চক্রগুলো যারা এটা করেছে, এবং চূড়ান্ত করেছে ঢাকা এয়ারপোর্টের ভিআইপি লবিতে বসে। আচ্ছা, যেখানে চূড়ান্ত হয়েছে সেখানে জামাত ছিল না, সেখানে জামাত ইসলাম যায়ও নাই। রেদওয়ানা হাসান তার এই বক্তব্যটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, এবং এটা প্রমাণ করে এই মহিলাটা বাংলাদেশের জনগণের জন্য একটি বিশ্বাসঘাতক, এবং সে দায়িত্ব যে পালন করেছে সেই দায়িত্বে সে চরম বিশ্বাসঘাতকতা করেছে। তাকে জনগণ তার বিচারের আওতায় আনবে। সে তো একজন পরিত্যক্ত, আচ্ছা, সে তো পরিত্যক্ত, তার এখন তো ক্ষমতা নাই আর এখন ওই বাকবাকুম করার। আমরা তো ওই মহিলা দেখেছি যে এই মহিলা কার্পেটের উপরে দিয়ে গিয়ে ড্রেন দেখতে গেছে। আচ্ছা, আমরা তো ভুলে জানি সেগুলা। আচ্ছা, কাজে আজকে আপনি যে প্রশ্নটা করছেন, জি, বা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি একটা দায়িত্বে ছিলাম। এই দায়িত্বটা আমি ভালোভাবে পালন করতে পারি, খারাপভাবে পালন করতে পারি। জি, কিন্তু সেই দায়িত্বটা যখন আমি 10 জনকে অধিকার নিয়ে আমার প্রশ্ন ছিল, সেখানে তো আমি কারোর প্রতি আমার ব্যক্তিগত মতামত বা পছন্দ চাপাই দিতে পারি না। আচ্ছা, আচ্ছা, এটা একটা অন্যায় অনুভূত ইচ্ছা। আচ্ছা, এই ইচ্ছাটা প্রকাশ করাটা তার জঘন্য অপরাধ হয়েছে। জি। আমার ভিতরে অপরাধ আছে, অপরাধ বোধ আছে, কিন্তু এটা কোনো অপরাধী না। আচ্ছা, আমার ভিতরে একজনকে মারার ইচ্ছা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না মারবো ততক্ষণ পর্যন্ত আমার অপরাধটা প্রকাশিত হচ্ছে না। তাই কাজে রেদওয়ানার ভিতরে যে হীন প্রবৃত্তি ছিল, সে হীন প্রবৃত্তিটা প্রমাণিত হয়ে গেছে। তিনি যখন প্রকাশ করে দিয়েছেন যে তিনি উগ্রবাদীদেরকে আসতে দেন নাই। এখন উগ্রবাদীদেরকে আসতে দেন নাই, এটার প্রতিবাদ তাহের সাহেব বলেছে যে একজনও যদি ওখানে উগ্রবাদী থেকে থাকে, আমার চোখে আমি মনে করি একজন হয়তো উগ্রবাদী ছিল। মিস্টার করিম বা মিস্টার রহিম উগ্রবাদী ছিল, সে উগ্রবাদীকে আসতে দেওয়া হয় না। অর্থাৎ তার অধিকারটাকে অবৈধভাবে হস্তক্ষেপ করে তার ন্যায্য ফসল তাকে পাইতে দেয় নাই। আচ্ছা, এটা অপরাধ। রাইট। আওয়ামী লীগের সময়ে নানা চড়াই উতরাই পেরিয়ে আপনি বিএনপিতে যখন ছিলেন, বিএনপিতেও আপনি চড়াই উতরাই পার করেছেন এবং শেষ পর্যন্ত জামাতে যোগ দিলেন। অনেকের ধারণা ছিল জামাতে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল আপনার হয়তো নির্বাচন করা, সেই নির্বাচনেও আপনাকে দেখলাম না। এখন জামাতে যোগ দেওয়ার পর আমরা বাংলাদেশ সাধারণত দেখি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। জামায়াতে আপনি যোগ দিলেন কি চিন্তা করে? আপনি যদিও এই বিষয়ে বলেছেন, কিন্তু এর সাথে এটা কি যুক্ত করবেন যে এখন কি আপনার মনে হয় যে আপনার সাবেক সহকর্মী অনেকেই মন্ত্রী, এমপি হয়েছেন, নিশ্চয়ই তাদের সাথে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তা হয়, আপনার কি মনে হয় কোনো সময় যে ভুল হয়েছে জামাতে জয়েন করে? এবং একই সাথে তার যেই প্রশ্নগুলো উত্থাপন তিনি করেছেন যে গত 16-17 বছর বিএনপির যে স্যাক্রিফাইস, রাজপথে বিএনপি যেভাবে মানে তুলেছে, মানে বিভিন্ন ইস্যুতে আওয়াজ তুলেছে, এবং যেভাবে তাদের যে ত্যাগ, মার খাওয়া, জেলে যাওয়া, গুম হওয়া, হত্যাকাণ্ডের শিকার হওয়া, সেভাবে জামাতের কোনো কিছু নাই বলে তিনি অভিযোগ করেছেন। দুটি বিষয়। দেখেন, আপনি প্রশ্নটা ব্যক্তিগতভাবে করেছেন, আমি দলে যোগদান করেছি জেনে বুঝেই। আচ্ছা। এবং আদর্শিকভাবেই আমি অংশগ্রহণ করেছি, আদর্শগত কারণে। আমি তো বিএনপিতে ছিলাম না, জি, আমি দল পরিবর্তন করি নাই। আমি 2022 সন থেকে বিএনপি থেকে বহিষ্কৃত, অর্থাৎ বিএনপির কোনো পদ, পদবি এবং সাধারণ সদস্য পদ আমার ছিল না। জি, রাজনৈতিক পরিচয়বিহীন ব্যক্তি ছিলাম। কাজে আমি বিএনপি তো আমাকে নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু আমাকে নেয় আর 1-3 বছর। ফলে আমি দেখেছি বেটার বিকল্প কি। আমি জাতীয়তাবাদী রাজনীতি করি, সেই জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম বিকল্প কি, এবং সেখানে ধর্মভিত্তিক চেতনা আছে। যেহেতু আমরা বাংলাদেশের 90% মুসলমান, মুসলমানের ইচ্ছা, মুসলমানের আশা আকাঙ্ক্ষা কোথায় গেলে প্রতিফলিত হবে। এখন আমার বয়স হয়েছে, আমাদের বাংলাদেশে সবসময় কি হয়, বয়স বাড়লে পরে আমরা অনেক বেশি ধার্মিক হয়ে যাই, ধর্মের প্রতি আমাদের আনুগত্য বেড়ে যায়।
আমার যখন ইয়াং বছর ছিল তখন মনে করতাম নিজেই সব কিছু করতে পারবো, অনেক সময় আল্লাহর নাম নিয়েছি বা নেই নাই, কিন্তু এখন প্রতি পদে পদে আল্লাহর নাম নেই, ইনশাল্লাহ বলি, মাশাল্লাহ বলি। কেন? মনে হয় যে আমি একা এখন আর পারবো না, একা কোনো কিছু করার মতো ক্ষমতা আমার রহিত হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার সেই ঐশ্বরিক ক্ষমতাটা পাই, তা আমি অনেক কিছু করতে পারবো। সেই চিন্তা চেতনা থেকে আমি মনে করেছি বিএনপির থেকে যদি পরিবর্তন করতে হয়, আমাকে নতুন রাজনীতির পরিচয় যেতে হয়। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে আপনার 75 বছর বয়স, রাজনীতি করার দরকারটা কি? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যেটা মনে করি যে আমি দেখছি যে রাজনীতিতে এখনো, যেমন আপনি প্রথম যে হেডলাইন দিয়েছেন, নেতা বদলায়, দল বদলায়, জি, কিন্তু জনগণের ভাগ্য আশার পরিবর্তন প্রতিফলন হয় না। জি, তা আমিও মনে করি জনগণের ভাগ্য পরিবর্তন হয় না, এই জন্য যেহেতু আমরা সঠিক নেতৃত্ব দিতে পারি না। আচ্ছা, আমরা দল বদলায় যাই, আমরা নেতা বদলায় যাই। কাজে আমি মনে করি এই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমার কিছু করার মতো কন্ট্রিবিউশন এখনো আমার আছে, আচ্ছা, এখনো আমি করতে পারবো বলে মনে করি। এখন তার জন্য ব্যক্তি হিসাবে করলে তো হবে না। আপনি একটা মিডিয়া হাউস করে মিডিয়া ভাই বলছেন, জি। আপনি দেশ সেবা করছেন, জি। দেশের জনগণের কল্যাণের কথা বলছেন, কারণ আমি তো মিডিয়া চালাতে পারবো না, আমার তো এখন আমি তৈরি করতে পারবো, তাই না? জি। নতুন করে রাজনৈতিক দলও করতে পারবো না, সে করার সময় বয়স নাই। এটা ফারুক সাহেবের বয়স আছে, তারা এখন শুরু করতে বলতো রাজনীতি দল, কিন্তু হাবিব সাহেবেরও বয়স নাই। এখন আমাদেরকে একটা পরিপক্ক রাজনীতি দলে যেতে হবে, সেই দৃষ্টিভঙ্গিতে আমি রাজনীতি দলে যোগদান করেছি। এবং আমি কোনো কম্পারেটিভ স্টেটমেন্ট দেব না, আমি কে ভালো কে মন্দ, একজন ভালোই মন্দ সেটা বলবো না, কিন্তু আমি মনে করি আমার কাছে, যেহেতু আমি দলবিহীন ছিলাম, আমার কাছে ভালো বিকল্প মনে হয়েছে জামাতকে, আমি সেই জন্য জামাতে অংশগ্রহণ করেছি। এই জন্য আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। মন্ত্রী হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে অনেকবার দিয়েছে, বহুবার দিয়েছে। অফার আমি আমার দলের থেকে পেয়েছি, অন্যভাবেও আমাকে মোড়া দেখায় মন্ত্রী মানুষ দেওয়া হয়েছে। মন্ত্রী হওয়াটাই জীবনে আমার লক্ষ্য না। আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের ভাগ্য পরিবর্তন, যেটা আজকে আপনার সাবজেক্ট, সেই পরিবর্তনে আমি কন্ট্রিবিউট করতে পারি কিনা। আজকে রেদওয়ানা সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সব কিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা তার নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে। কারণ সে শপথ নিয়েছিল কারোর প্রতি রাগ অনুরাগ বশবর্তী হয়ে কোনো কাজ করবে না, বিরাগের বশবর্তী কোনো কাজ করবে না। আচ্ছা, তার মানে সে কোনো একটি পক্ষের বিরাগের কাজ করেছে, তার বিরুদ্ধে কাজ করেছে, তাহলে সরাসরি শপথ লঙ্ঘন করেছে। এটা হাবিব সাহেব, ফারুক সাহেবের কাছে বললাম, জনগণের কাছে বললাম, যেই মহিলা যে মন্ত্রী শপথ করেছে আমি কোনো রাগ অনুরাগ বা কারোর বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না, জি। সেইখানে সে স্পষ্ট করে চ্যানেল আই নিউজে বলতেছে যে আমি উগ্রবাদীদেরকে ক্ষমতায় আসতে দেই নাই, অর্থাৎ উগ্রবাদীদের প্রতি সে বিরাগ আচরণ করেছে। উগ্রবাদী রাষ্ট্রের কাছে অপরাধী হবে তখনই যখন আদালত তাকে অপরাধী সাব্যস্ত করবে। যে কোনো মানুষ উগ্রবাদী হতে পারে, উগ্রবাদী মানে নেগেটিভ কিছু না। জি। আমি আমার দাবিতে অনড় থাকবো, আপোষহীন থাকবো, এটাকে অনেক উগ্রবাদী বলতে পারে। জি, আমি আপনাকে বাধ্য নাও করতে পারি, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না। আচ্ছা, আমি তো আপনার কোনো চাপ সৃষ্টি করছি না। জি। কাজে এইখানে আমি মনে করি ওনার এই বিচারের মধ্যে আনার দরকার। আর আমার যে অনেক মন্ত্রী বন্ধুরা রয়েছেন, দেখেন এই এতগুলো মন্ত্রীর মধ্যে এমন অনেক মন্ত্রী আছে যারা 15 বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, রাস্তাঘাটে নামে নাই। আমার ভাই হাবিব উইল বেয়ার মি আউট। অনেক বড় মন্ত্রী হয়েছেন যাদেরকে কোনদিন রাজপথে দেখা যায় নাই। অনেক বড় মন্ত্রী আছে, লন্ডন থেকে মন্ত্রী হয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব অত্যন্ত যোগ্য ব্যক্তি, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, কিন্তু এই রাষ্ট্রের এই বৈষম্য কি বলে ওই স্বৈরাচার সরকার বা ফ্যাসিস্ট সরকার পতনে তার ন্যূনতম অবদান নাই। ষড়যন্ত্র থাকতে পারে, ষড়যন্ত্র, রাজপথে তার কোনো অবদান নাই। কাজে আজকে যারা মন্ত্রী হয়েছেন তারা মনে করেন না তো আন্দোলনের যোগ্যতার কারণে মন্ত্রী হয়েছে। তারা কি বিবেচনায় মন্ত্রী হয়েছে? এটা হালুয়া রুটি বকরার মন্ত্রী হয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কার করে দেখেন, জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর চেয়ে যারা মুরব্বী, যাদের কথা উনি না শুনলে উনারকে মানুষ ভালো বলবে না, এরকম একজন মন্ত্রী নেই, এরকম একজন মন্ত্রীও নেই। উপদেষ্টা বানিয়ে ফেলেছে, তো মন্ত্রী নাই।
আর এমন মন্ত্রীদের বানাইছেন যারা অতীতে দেখা গেছে ওনার কথা উঠে বসে নাচে গায়, এরকম মন্ত্রী বানিয়েছেন। কাজে এখানে মন্ত্রীটা কেউ যোগ্যতার ভিত্তিতে হয় না, হয় নাই।